দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজকে গয়া ভ্রমণের তৃতীয় পর্ব। আজকে দেখবো আমরা বুদ্ধ গয়া। এই বুদ্ধ গয়ায় প্রথম দিনেই একদিনে আমি কিভাবে 18টা স্পট দেখেছি সেই সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। চট করে জেনে নিই এক নজরে কি কি দেখবো। প্রথমেই দেখেছি রুট ইনস্টিটিউট ফর উইজডম কালচার, তারপরে দাইবাৎসু দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, দাইজোকিও বুদ্ধিস্ট টেম্পল, কর্মা টেম্পল, ইন্দোশান নিপ্পন জাপানিজ টেম্পল, তারপর সেই বিখ্যাত বোধি চায়ের দোকানে চা খেয়েছি, সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে জানাবো। তারপরে দেখেছি কর্মা টেম্পল, ইন্দোশান নিপ্পন জাপানিজ টেম্পল, রয়্যাল ভুটান মনেস্ট্রি, থাই মনেস্ট্রি, চাইনিজ টেম্পল, এসটিডিএল মনেস্ট্রি, জয়শ্রী মহাবোধি বিহার, তিব্বতী মন্দির, মহাবোধি মহাবিহার মন্দির, জগন্নাথ মন্দির, মেটাবুদ্ধ মন্দির, তারা দেবী মন্দির, পৃথিবীর সর্ববৃহৎ বিগেস্ট রিক্লাইন বুদ্ধ, বার্মিজ বিহার, সুজাতা টেম্পল। এই প্রত্যেকটি জায়গায় সুন্দরভাবে দর্শন করেছি এবং আমার চোখে, ক্যামেরার চোখে সমস্ত সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। তার সঙ্গে জানাবো সমস্ত জায়গার ইতিহাস। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানালাম। যারা ভবিষ্যতে যাবেন তাদের অনেক সুবিধা হবে এই ব্লগ দেখলে, আর যারা ইমিডিয়েটলি যেতে পারবেন না তারা এই প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভ্রমণের আনন্দ গ্রহণ করুন। গয়া ভ্রমণে আমি মেক মাই ট্রিপ থেকে মহাবীর প্যালেস বুক করেছিলাম একদিনের জন্য। সেখানে থাকার অভিজ্ঞতা ভালো হয়, সেটা আরো এক্সটেন্ড করি। এবং মহাবীর প্যালেসে থাকার অন্যতম কারণ হচ্ছে এর উল্টো দিকেই বজরংবলী মন্দির, যেটা আমার প্রতিদিনের অভ্যাস সকালবেলা দর্শন করা। প্রতিদিনের মতো আজকেও মহাবীর দর্শন করে তারপর আমি আমার দিন শুরু করলাম। সকালবেলা মন্দির দর্শন করার পরেই আমি আমার রুমে চলে আসি। এসে আমার ইনস্ট্যান্ট কফি মেকারে 2 কাপ কফি বানাই এবং সকালে ব্রেকফাস্ট করি। এটা আমি দেশ বিদেশে যেখানেই যাই ভালো হোটেল বুক করলে আপনারা যদি নিজেদের ইনস্ট্যান্ট কফি মেকার থাকে আপনারা ক্যারি করতে পারেন। অনেক সময় আমাদের ইচ্ছা করে না যে কফি আনতে যাওয়া বা কিছু টিফিন ফিফিন করতে যাওয়ার জন্য কাজের প্রেশারে, তখন এটা থাকলে আপনাদের সুবিধা হয়। এই বুদ্ধিটা আমি আমার আগের ট্রিপে মামার কাছ থেকে পেয়েছি, তো মামাকে ধন্যবাদ। মামা আমাকে এত সুন্দরভাবে এই একটা ভালো বুদ্ধি দিয়েছে যেটা আমার প্রত্যেক মাসে ভ্রমণে খুব কাজে লাগছে। আমি নিজের মতো করে হোটেলের রুমে যখন ইচ্ছা করে তখন আমি কফি বা ম্যাগি বানিয়ে নিই, তখন আর বাইরে যেতে ইচ্ছে করে না, নিজে কাজ করতে করতেই খেতে পারি। যারা সোলো ট্রাভেলার আছেন তারা এই বুদ্ধি কাজে লাগাতে পারেন। আমার মনে হয় একবার কিনে নিলে আপনাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। আমি তো ভীষণভাবে সুবিধা পাই এবং এনজয় করি নিজের হাতে তৈরি ব্রেকফাস্ট এবং কফি। আশা করি আপনারাও এরকমভাবে এনজয় করবেন। সুযোগ হলে আপনারা ক্যারি করুন, দেখুন অনেক সুবিধা হবে। দর্শক, আমি দেবনাথ, আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ ও 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে 51 শক্তিপীঠের 29টি পর্ব, 12 জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, প্রচুর সিদ্ধ সাধনপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন 5000 বছরে 45টি শৈব ক্ষেত্র, সপ্তর্ষি ও মহর্ষিদের বিখ্যাত সাধন স্থল, দুর্ধর্ষ বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সহ দর্শনের প্রতিবেদন বানিয়েছি আমাদের চ্যানেলে প্লে লিস্টে। প্রিয় দর্শকরা, আপনাদের সুবিধা মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্মের প্রচারে এগিয়ে আসুন। এখন সকালবেলা 8টা, আজকে গয়ার তৃতীয় দিন, 3 মে। ওই পাশে হচ্ছে আমার হোটেল, এখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখন আমি এপাশ থেকে সিকরি মোড় যাবো, এপাশে যেতে হবে। এপাশে গেলে সিকরি মোড়, ওখান থেকে বোধ গয়া যাবো। অটো পেয়ে গেলাম এখান থেকে যাবো সিকরি মোড় 20 টাকা দিয়ে, ওখান থেকে তারপর বোধ গয়া, ওখান থেকে আবার 20 টাকা নেবে। ঠিক আছে, চলুন রাস্তা না জানা দেখুন। চলতে চলতে টোটো চলছে না, ড্রাইভার ভাই চেষ্টা করছে, দেখা যাক ঈশ্বরের মধ্যে ঠিক হয়ে যায়, ওরও দিনটা ভালো যাক, আমি তার পৌঁছে যাই। কোনো গাড়িও
আসছে না ভাই, আগের অটোটা খারাপ হয়ে গেল, অনেক চেষ্টা করে চললো না, 5-7 মিনিট ওখানে গেল, তারপর আরেকটা ভাই এলো, আসার পর 10 মিনিট সময় নষ্ট হলো। এখন যাচ্ছি শিকারা মোড়, ওখান থেকে তারপর দেখি কি পাওয়া যায়। মোড় 20 টাকা দিয়ে এলাম, এই পাশ থেকে এলাম, 20 টাকা নিলে এই গাড়িটা করে। এখন ওপাশ থেকে বোধগয়ার অটো ছাড়বে, দেখি ওপাশে যাই। दादा कहाँ का रहने वाले हैं? बिहार का। बिहार का। आपका नाम बोलो? उदय कुमार। उदय कुमार, आप क्या करते हो? गाड़ी चलाते हो? गाड़ी चलाते हैं। ऑटो? ऑटो। अच्छा, आपका नाम क्या है? बिहारी लाल। बिहारी लाल, आपका इधर का ही हो? ऑटो चलाते हैं। हाँ सुना है। आपका नाम क्या है? मेरा नाम रोशन कुमार है। रोशन कुमार। বাড়ি থেকে বেরোলেই যখন বাইরে যাই তখন প্রচুর স্থানীয় মানুষের সাথে আলাপ করি, এটা আমার একটা শখ। প্রচুর স্থানীয় মানুষের সাথে আলাপ হয়, তাদের নাম জানি, তারা কে কি করে জানি, এবং তারাও খুব খুশি হয় বাইরের মানুষ এসছে, যে তাদের সাথে কথা বলছে। এটা আমার একটা বরাবরের অভ্যাস, এটা এবং অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার পরেই আমি সুন্দরভাবে সবার সাথে পরিচিত হই। আপনারা দেখবেন প্রত্যেকটি ব্লগেই দেশ বিদেশে বিভিন্ন মানুষজন আমার সাথে আলাপ করে, আমিও যেচে তাদের সাথে কথা বলি। এটা বেশ পথ চলা ক্লান্তিকে অনেকখানি আনন্দ দেয়। কাটারি হিল মোড়, বজরংবলী মন্দির থেকে শিখারিয়া মোড় প্রায় 4 কিলোমিটার, 20 টাকা দিয়ে এলাম। এসে এখান থেকে 12 কিলোমিটার দূরে যাব মোড়, ভাড়া লাগবে 30 টাকা। এখন আর বেশি কিছু কথা বলছি না, এই যাত্রাপথে কিছু ছবি আপনাদের দেখাই, তারপর ওখান থেকে আবার অটো ধরে সারাদিন ঘুরবো, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এখন 8:46, ওখান থেকে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে ধুমান মোড়। ধুমান মোড়, এই জায়গাটার নাম 8:46, মানে প্রায় 45 মিনিট লাগলো। 8টার সময় বেরিয়েছি। এই ভাইয়ের সাথে কথাবার্তা হলো, এই ভাই আমাকে সব কটা স্পট দেখাবে। हाँ नाम बोला अपना? कविराज। हाँ कविराज। कविराज। कितना कितना क्या क्या दिखाओगे? पूरा टेम्पल दिखाएंगे। आपका नंबर भी दे देंगे? मेरा नंबर। आपका नंबर दे देंगे। पहले बोलो क्या क्या घुमाओगे हमको? इधर बोध गया में जितना टेम्पल है सर, सारा टेम्पल घुमाएंगे। हाँ सारा टेम्पल मतलब कितना बताओ हमको? 14 टेम्पल है सर। 14 टेम्पल घुमाओगे हमको? बिल्कुल सर। और इसके लिए 100 रुपया ले रहे हो? कितना टाइम लगेगा? 2 घंटा लगेगा सर। अच्छा, अब आपका नंबर बताओ। 9155783113। আচ্ছা বন্ধুরা, এই ভাইয়ের সাথে কথা হয়েছে, 14খানা টেম্পল আমাকে ঘোরাবে, 100 টাকা নেবে। ওর নাম্বার আপনি বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে আবার সমস্ত কিছু নাম্বার আমি দিয়েও দেবো। আপনারা যখন এখানে আসবেন এর সাথে যোগাযোগ করতে পারেন, আমি ঘুরিয়ে রিভিউ দেবো যে কেমন হলো। যদি একদিনে বুদ্ধগয়া বা বোধগয়া দর্শন করতে আসেন তাহলে অনেক কিছু দেখার আছে। আপনারাও আমার মতো কোনো অটো বা টোটো বুক করে নিন, করে নিয়ে প্রত্যেকটি জায়গা আপনারা সুন্দরভাবে দর্শন করতে পারবেন। কেন কি কিছু কিছু জায়গা দেখলাম আমি 1-2 কিলোমিটার, কিছু কিছু 4 কিলোমিটার দূরে অবধি রয়েছে। সুতরাং অটো ছাড়া একদিনে কিছুতেই সমস্ত দর্শন করা সম্ভব নয়। আমি এই ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কোনো স্থানীয় অটোওয়ালার সাথেও কথা বলে নিতে পারেন। প্রথমেই আমরা যাচ্ছি রুট ইনস্টিটিউটে, সেই রুট ইনস্টিটিউটের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই। ইনস্টিটিউট ফর উইজডম কালচার, বোধগয়া বা বুদ্ধগয়া, বিহারের সত্য শহর বোধগয়াতে আপনার একটি বিখ্যাত ধ্যান কেন্দ্র, আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান, যা তিব্বতী শান্তির গভীর প্রতীক। ইনস্টিটিউটটি তার দর্শনার্থীদের আধ্যাত্মিক শিক্ষা এবং জ্ঞান প্রদানের জন্য নিবেদিত প্রাণ, এবং এটি যে সম্প্রদায় সেবা করে তাদের উন্নয়নের জন্য বিভিন্ন সমাজ সেবামূলক পরিকল্পনার জন্য সুন্দরভাবে পরিকল্পনা সহ কাজ করে। অতিরিক্ত অভ্যন্তরীণ শান্তি এবং ব্যক্তিগত রূপান্তরের প্রচারের দৃঢ় প্রতিশ্রুতির সাথে রুট ইনস্টিটিউট আধ্যাত্মিক বিকাশ এবং সামাজিক কল্যাণ কামনাকারী সকলের আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা। সাক্সেনা রোড নাম্বার 1-এ আপনার রুট ইনস্টিটিউট ফর কালচার একটি শান্ত ধ্যান এবং অধ্যয়নের জন্য উপযুক্ত পরিবেশ
খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এই ইনস্টিটিউট একটি কার্যকর এবং মনোরম পরিবেশ প্রদান করে। মহাবোধি মন্দিরের কাছে যেখানে বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন, এই স্থানটি অত্যন্ত আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। আপনারা চাইলে এখানে থাকার জন্য যোগাযোগ করতে পারেন, অনলাইনে বুক করতে পারেন। আমি সকালে গিয়ে রাত্রে চলে এসেছি, সেই জন্য এখানে থাকার ব্যবস্থা করিনি। তবে আমি দেখলাম এখানে বিভিন্ন রকম থাকার সুব্যবস্থা রয়েছে, যেটা অনলাইনের মাধ্যমে বুকিং করা হয়। রুট ইনস্টিটিউট অফ উইজডম কালচার দেখার পরে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে তাইবৎসু দ্য গ্রেট বুদ্ধ মূর্তি। এটি 80 ফুট উঁচু একটি বুদ্ধ স্তম্ভ। 80 ফুট উঁচু এই বুদ্ধ মূর্তিটি বিহার ভারতের বুদ্ধগয়ায় বৌদ্ধ তীর্থযাত্রা এবং পর্যটন রুটের অনেকগুলি বিখ্যাত জায়গার মধ্যে একটি। এই মহান মূর্তিটি বেলে পাথর ব্লক এবং লাল গ্রানাইটের মিশ্রণে তৈরি। এটি সম্ভবত ভারতে নির্মিত বৃহত্তম এবং 18 নভেম্বর 1989 সালে 14তম দলাই লামা কর্তৃক পবিত্র করে উদ্বোধন করা হয়েছিল। মূর্তিটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1982 সালে এবং এটি কাজ শেষ হয় 1989 সালে। মোট 7 বছর সময় লেগেছিল এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করতে। মহান বুদ্ধ মূর্তিটি মোট 80 ফুট বা 24 মিটার, যার মধ্যে 64 ফুট বা 20 মিটার বুদ্ধ পদ্মের উপর রয়েছে, তা 5 ফুট বা 1.5 মিটার, এবং তীরবর্তী অংশের পাদদেশটি 10 ফুট বা 3 মিটার। নির্মাণের প্রস্থ প্রায় 60 ফুট বা 18 মিটার। মূর্তিটি গণপতি দ্বারা ডিজাইন করা হয়েছে এবং স্থাপত্য চিত্রের শ্রম ব্যবহার করা হয়েছিল 7 বছর ধরে। এটি বেলে পাথর এবং লাল গ্রানাইট ব্লকের সংমিশ্রণে নির্মিত। মূর্তির ভিতরে একটি ফাঁপা সর্বিল সিঁড়ি মাটি থেকে বুক পর্যন্ত নিয়ে যায়। অভ্যন্তরীণ তাক বুদ্ধের 16,000 কোটি ছোট ব্রোঞ্জের মূর্তি রয়েছে। গ্রেট বুদ্ধ মূর্তিটি টেম্পল ট্রাস্টের একটি উত্তরে বাগানে এবং বুদ্ধের শিষ্যের ছোট ভাস্কর্য দ্বারা বেষ্টিত। 10 জন বৌদ্ধ ভিক্ষুকের নাম আসলে বুদ্ধের শিষ্যদের একটি নির্দিষ্ট তালিকা। এই 10 জন ভিক্ষুক হলেন কুপিল পুত্র, আনন্দ, আর্য, গৌতম, উপালি, কাশ্যপ, মাগন্ডী, শোথ, সারিপুত্র, মহাকাশ্যপ এবং সুবর্ণ। এই 10 জনের মূর্তি এই গ্রেট বুদ্ধ মূর্তির দুই পাশে রয়েছে। বাম দিকে রয়েছে 5 জন এবং ডান দিকে রয়েছে 5 জন। বাঁদিকে 5 জন রয়েছেন মনীষী, তাদের নাম বললাম। এবার দেখুন ডান দিকে যারা রয়েছেন তারা হচ্ছে সুভূতি, ওনার নাম হচ্ছে সুভূতি। এখান থেকে 5 জন পরপর দেখা যাচ্ছে। তারপর রয়েছেন উপালি, তারপর রয়েছেন মহাকাশ্যপ। তারপর যিনি দাঁড়িয়ে রয়েছেন মহামোগ্গালানা।
ওনারা দেখুন দাঁড়িয়ে থাকার মুদ্রা আলাদা, প্রণাম করা ভঙ্গিতে রয়েছেন। তারপরে যিনি দাঁড়িয়ে আছেন অনিরুদ্ধ, অনিরুদ্ধ। আর এখানে সুন্দর প্রদীপ রয়েছে, বেদিটা বেশ সুন্দর, 80 ফুট টোটাল, পুরোটা মিলিয়ে 80 ফুট। দুপাশেই বাগান রয়েছে, অসম্ভব সুন্দর একটা জায়গা দেখলাম। গ্রেট বুদ্ধা স্ট্যাচু ভালোই দেখা হলো। এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দুটো স্পট দেখা হলো। এই পরের স্পটে কী দেখবো তাও আপনার দেখাচ্ছি। সালে প্রতিষ্ঠিত সাকাদো হল দাইজকীয় বুদ্ধ মন্দিরের প্রধান ভবন। প্রথম তলার প্রধান হলটিতে দাইজকীয় প্রধান মূর্তিগুলি রয়েছে। শাশ্বত সাক্ষ্যমুনি বুদ্ধ, বিশিষ্ট চরিত্র, অনন্ত চরিত্র, বিশুদ্ধ চরিত্র এবং সুপ্রতিষ্ঠিত চরিত্র। ছাদের উপর অবস্থিত তিনতলা প্যাগোডাটিতে রয়েছে রেলিকুয়ারি হল, যেখানে বুদ্ধের পবিত্র ধ্বংসাবশেষ স্থাপন করা হয়েছে, এবং প্রতিষ্ঠাতা হলো দ্বিতীয় তল, যেখানে দাইজকীয়র প্রতিষ্ঠাতা পরম পূজ্য তাৎসুকো সুগিয়ামার একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি রয়েছে। বোধগয়া বুদ্ধের জ্ঞানার্জনের স্থান। বোধি গাছের নিচে সাক্ষ্যমুনির কর্তৃক বুদ্ধত্ব অর্জন। বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান, যেখানে বিশ্বের বৌদ্ধ দেশগুলির নিজস্ব মন্দির রয়েছে। বৌদ্ধত্বের এই আন্তর্জাতিক বৃত্তের সদস্য হিসাবে দাইজকীয় বোধগয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং ঐতিহ্য ও সংস্কৃতির পার্থক্যের বাধা অতিক্রম করার জন্য সাকাদো প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয়তা বা ধর্ম নির্বিশেষে সকলেই খোলা থাকার সময় পরিদর্শন করতে পারেন। 2001 সালে দাইজকীয় বৌদ্ধ মন্দিরের প্রাঙ্গণে দাইজকীয়র প্রতিষ্ঠাতা পরম রেভারেন্ড তাৎসুকো সুগিয়ামার একটি মূর্তি স্থাপন করা হয়েছিল, যাতে সুযোগ সুবিধা উন্নয়নের ধারাবাহিকতা সম্পন্ন করা যায়। 6 মিটার লম্বা এই মূর্তিটি 2 মিটার উঁচু একটি পাদদেশ সহ জাপানে তৈরি করা হয়েছিল এবং ভারতে পাঠানো হয়েছিল। প্রার্থনা হাত জোর করে প্রতিষ্ঠাতা পূর্ব দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তার মহৎ মূর্তির দিকে তাকিয়ে আমরা দাইজকীয় বিশ্বাসীরা পবিত্র স্থান বোধগয়া চিরন্তন ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রার্থনা করি। সেই সাথে প্রতিষ্ঠাতার মহান আদর্শ এম্বুদাইকে আলোকিত করার জন্য সূর্য বাস্তবায়নের জন্য প্রার্থনা করি। ভারতের বিহারের বোধগয়ায় অবস্থিত কর্মমন্দিরটি 20 শতাব্দীতে বোধগয়ার পবিত্র ভূদৃশ্যকে রূপান্তরিত করে এমন আধুনিক ধর্মীয় পুনরুজ্জীবনের একটি অংশ। শতাব্দীর পর শতাব্দী অবহেলার পর বুদ্ধের জ্ঞানার্জনের স্থান হিসাবে বোধগয়া পরিষ্কার এবং নতুন করে আগ্রহের ফলে বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন মন্দির এবং মঠ নির্মাণের দিকে পরিচালিত করে। কর্মমন্দিরটি বিশেষভাবে তিব্বতী বৌদ্ধ ঐতিহ্যের সাথে আরো স্পষ্ট করে বললে কর্মকাণ্ড স্কুলের সাথে যুক্ত। এটি 20 শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ তিব্বতী লামা দ্বিতীয় বেরু খিয়েনৎসে রিনপোচের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি নির্মাণের উদ্দেশ্য ছিল তিব্বতী বৌদ্ধ রীতিনীতি সংরক্ষণ এবং প্রচারের প্রয়োজনীয়তা। বিশেষ করে 1950 সালে চীনা তিব্বত দখলের পর রাজনৈতিক উত্থানের ফলে অনেক ভিক্ষু নির্বাসিত হন। মন্দিরটি একটি আধ্যাত্মিক কেন্দ্র এবং পরিবর্তিত বিশ্বে সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার প্রতীক উভয়ই। প্রতিষ্ঠার পর থেকে কর্মমন্দিরটি পুরনো ঐতিহাসিক স্থানগুলির মতো বড় ধরনের সংঘর্ষ বা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা তুলনামূলকভাবে অস্পৃশ্য রয়ে গেছে। তবে এটি বোধগয়ার আন্তর্জাতিক তীর্থস্থান হিসাবে ক্রমবর্ধমান খ্যাতির সাথে বিকশিত হয়েছে, বিশেষ করে 1950-এর দশক থেকে। মন্দিরটি প্রার্থনা, শিক্ষাদান এবং ধ্যানের স্থান হিসাবে নিরন্তরভাবে কাজ করে আসছে। এটি মোনলাম চেনমো
এর মতো প্রধান বৌদ্ধ উৎসবগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিভিন্ন দেশ থেকে অনুশীলনকারীদের আকর্ষণ করে। ক্রমবর্ধমান সংখ্যক দর্শনার্থীর জন্য ছোটখাটো অভিযোজন এবং উন্নতি করা হয়েছে, তবে কাঠামোর মূল চরিত্র পরিবর্তন না করে। মহাবোধি মন্দিরের তুলনায় কম বিখ্যাত হলেও বোধগয়ার আধ্যাত্মিক মানচিত্রে কর্ম মন্দির একটি সম্মানিত স্থান দখল করে আছে। তিব্বতী অনুশীলনকারী এবং কর্মকাণ্ড ভক্তদের কাছে এটি আধ্যাত্মিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ স্থান, যা পূর্বপুরুষদের ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন করে। আন্তর্জাতিক বৌদ্ধ কেন্দ্রে বোধগয়ার বিকাশের বিস্তৃত প্রেক্ষাপটে কর্মমন্দির শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ধর্মীয় বৈচিত্র্যে অবদান রাখে। বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মের জীবন্ত কেন্দ্র হিসাবে এর খ্যাতি আরও জোরদার করে। কর্মমন্দিরটি ঐতিহ্যবাহী তিব্বতী মঠগুলির স্থাপত্য নীতি অনুসরণ করে, যা ভারতীয় গাঙ্গেয় সমভূমির পরিবেশগত অবস্থার সাথে সাবধানতার সাথে খাপ খাইয়ে নেওয়া হয়েছে। এতে বিশাল ভেতরের দিকে ঢালু দেওয়াল, সমতল বহু স্তরযুক্ত ছাদ এবং সাম্প্রদায়িক প্রার্থনা ও ধ্যানের স্থানগুলিকে কেন্দ্র করে এটি বিন্যাস করা হয়েছে। তোশান নিপ্পন জাপানি মন্দির ভারতের বিহারের বোধগয়ার সবচেয়ে শান্ত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আকর্ষণগুলির মধ্যে একটি। এই জাপানি বৌদ্ধ মন্দিরটি তার স্থাপত্য, সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং জটিল কাঠের কাজের জন্য আলাদা। এটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং এতে জাপানি ধাঁচের নকশা এবং নির্মাণ রয়েছে, যা এলাকার অন্যান্য ভবন থেকে বেশ আলাদা। মন্দিরের শান্ত পরিবেশ ধ্যান এবং প্রতিফলনের জন্য সহায়ক। মন্দিরের ভিতরে দর্শনার্থীরা ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত সুন্দর জাপানি চিত্রকর্ম দেখতে পারেন। এই শিল্পকর্মগুলি দক্ষ কারুশিল্প এবং বিস্তারিত নিষ্ঠার ফলাফল। মন্দিরের চারপাশে শান্ত এবং সুরক্ষিত বাগানটি অবস্থানের শান্তিকে আরও বাড়িয়ে তোলে। বৌদ্ধদের জন্য এই স্থানটি গুরুত্বপূর্ণ, কারণ বোধগয়া সেই স্থান যেখানে ভগবান বুদ্ধ বোধিবৃক্ষের নিচে জ্ঞান অর্জন করেছিলেন। ইন্দোসান নিপ্পন জাপানি মন্দির ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়ার প্রচারে সহায়তা করে। এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক। এই মন্দিরে ছবি তোলার অনুমতি আছে, কিন্তু শ্রদ্ধাশীল থাকুন এবং মন্দিরের ভেতরে ফ্ল্যাশ ব্যবহার করা এড়িয়ে চলুন। সম্মানের নিদর্শন হিসাবে মন্দিরে প্রবেশের আগে জুতা খুলে ফেলুন। শান্ত পরিবেশ বজায় রাখুন, মৃদু স্বরে কথা বলুন এবং নীরবে চলাফেরা করুন।
রয়্যাল ভুটান মঠ বা ভুটানিজ মনেস্ট্রি নামেও পরিচিত একটি সুন্দর এবং শান্ত মন্দির। 2003 সালে ভুটান সরকারের সাথে তার দৃঢ় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সম্পর্কের মঠ হিসাবে এই মঠ গঠন করা হয়। মঠটি একটি বড় অংশের গঠনের উপর এবং এর চারপাশে সবুজ উদ্যান রয়েছে, যা দর্শনার্থীদের জন্য একটি সম্ভাব্য এবং প্রশান্ত পরিবেশ তৈরি করে। রয়্যাল ভুটান মঠটি ঐতিহ্যবাহী ভুটানি স্টাইলে ডিজাইন করা হয়েছে, যেখানে রঙিন চিত্রকর্ম এবং জটিল খোদাই করা রয়েছে। মন্দিরে বুদ্ধের একটি হত মূর্তি, এছাড়াও বিভিন্ন বৌদ্ধ দেবতার ছোট মূর্তি রয়েছে। দর্শনার্থীরা মন্দিরের প্রাঙ্গণ সূর্য দেখতে পারেন এবং ধ্যান, অধিবেশন, জপ এবং প্রার্থনার মতো বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন। রয়্যাল ভুটান মঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো সুন্দর এবং শান্ত ধ্যান হল। হলটি জটিল খোদাই দিয়ে সজ্জিত এবং ধর্মচক্র ভঙ্গিতে বুদ্ধের একটি বৃহৎ মূর্তি রয়েছে। বেশ কয়েকটা দেখলাম, এখন একটু চায়ের ব্রেক নিলাম। প্রচুর গরম, তো চা না খেলে তো পারবো না। ভাইও বসে রয়েছে, ভাইও চা খাবে। আমার চায়ের প্রেজেন্টেশন ভালো, খুব ভালো। বিস্কুট আমার ব্যাগেই ছিল, ভাই খাচ্ছে। পরে খাও আর বিস্কুটও। আমরা যে চায়ের দোকানে রয়েছে এটা হচ্ছে বোধি চায়। এটা একটা ফেমাস স্টোরি রয়েছে। এই স্টোরি ভাই বললো, আমি পেমেন্ট করতে যাচ্ছিলাম, বললো দাদা আপনি পেমেন্ট করবেন না, আপনি তো ট্রাভেলার, আপনার ফ্রিতে চায়। আমি প্রথমে দোকানটা দেখিয়ে দিই আপনাকে। এখানে কী কী পাবেন আপনারা। খুলা ধল্ট মিল্ক 25 টাকা, গোল্ডেন মিল্ক 30 টাকা, কার্ডামন মিল্ক 40 টাকা, অর্গানিক স্পাইস মিল্ক, এরকম অনেক কিছু রয়েছে। আর বোধি চায় খুলদ স্পেশাল, খুলাদ স্পেশাল। আচ্ছা, এই দেখুন অনেক কিছু এখানে পাওয়া যায়। এবার আমি ভাইয়ের ইন্টারভিউ নেবো, ভাই কি বলছে। আচ্ছা ভাই, पहले কার্ড দিখাও। এই হচ্ছে ওর কার্ড রয়েছে, এটা আপনারা স্ক্যান করে দেখে নেবেন और আমি আরো ডিটেলস দিয়ে দেবো। बोलो भाई, अब अपनी बोलो क्या ऑफर है आपका दुकान का। जी हमारे शॉप में जो लोग ट्रैवलर हैं, अच्छा, उन्हें एक गूगल मैप पे रेटिंग करने पे चाय फ्री मिलती है। अच्छा, बहुत बढ़िया। गूगल रेटिंग कैसे करेंगे। वो गूगल मैप में हमारे शॉप नेम को सर्च करें या फिर इसमें बारकोड लगी है उसे स्कैन करके अच्छा, ये डायरेक्ट रेटिंग पेज पे जाके 5 स्टार देने पे, अच्छा, रेटिंग करने पे, अपना एक्सपीरियंस शेयर करने पे, अच्छा, और हम चाय फ्री कर देते हैं। ठीक है बाबू, इधर आने से आप लोग आना जरूर, एक बार मिल लेना। बहुत बढ़िया चाय बना है, ये मेरा पर्सनल ओपिनियन है। और उसका प्रेजेंटेशन भी अच्छा है, वो दिखा दिया मैंने, आपको दिखाते हैं। थैंक यू। आपका नाम बोलो बाबू। मेरा नाम राकेश है। राकेश है, आप भी शॉप ओनर हो। हाँ मैं ही शॉप पर।
যদি মন্দির থেকে 700 মিটার দূরে এবং বোধগয়া বাস স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে ওয়াট থাই হলো বিহারের বোধগয়াতে অবস্থিত একটি থাই মঠ। মায়া সরোবরের কাছে অবস্থিত এটি বোধগয়ার অন্যতম চমৎকার মঠ এবং বোধগয়া অবশ্যই দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। থাই মঠ নামে পরিচিত ওয়াট থাই বুদ্ধগয়ায় 1956 সালে থাই সরকার কর্তৃক দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অনুরোধে প্রতিষ্ঠিত হয়েছিল। জনসাধারণের মধ্যে বৌদ্ধ ধর্মের দর্শন প্রচারের ধারণা নিয়ে এই মঠটি নির্মিত হয়েছিল। এটি ভারতের একমাত্র থাই মন্দির। এই স্থানটি শান্তি ও প্রশান্তিতে পরিপূর্ণ এবং নশ্বর জীবনের কোলাহল থেকে বিরতি নিতে আগ্রহীদের জন্য আদর্শ। ব্যতিক্রমী স্থাপত্য এবং অত্যাশ্চর্য সৌন্দর্যের জন্য পরিচিত ওয়াট থাই বোধগয়া ব্যাংককের মন্দিরগুলির সাথে কাকতালীয়ভাবে সাদৃশ্যপূর্ণ এবং এটি প্রচুর পরিমাণে সোনালী এবং অত্যন্ত অলঙ্কৃত। এর ঢালু ছাদ সোনালী টাইলস দিয়ে ঢাকা বোধগয়ার সবচেয়ে সুন্দর মঠগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। মন্দিরের গর্ভগৃহে ভগবান বুদ্ধের একটি সুন্দর খোদাই করা বিশাল ব্রোঞ্জের মূর্তি রয়েছে। ওয়াট থাই মন্দিরের কাছে বাগানে সম্প্রতি ভগবান বুদ্ধের একটি 25 মিটার উঁচু মূর্তি তৈরি করা হয়েছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ খোদাই করে ভগবান বুদ্ধের জীবন সম্পর্কিত বেশ কিছু ছবিও এখানে পাওয়া যাবে। এছাড়াও ওয়াট থাই তে সকাল এবং সন্ধ্যায় ধ্যান ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতি বছর জানুয়ারি মাসে মঠটি সম্পূর্ণ নীরবে অনুষ্ঠিত রিট্রিটের আয়োজন করে। রিট্রিটে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং একসাথে তারা এখানে ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করতে। তীর্থযাত্রীদের সুবিধার্থে মঠ প্রাঙ্গণে একটি অতিথিশালাও রয়েছে। দর্শনের সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। পরবর্তী গন্তব্য আমাদের চাইনিজ মন্দির, চাইনিজ টেম্পল বা চীনা মন্দির। বোধগয়া বাস স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে বিহারের বোধগয়াতে অবস্থিত চীনা মন্দিরটি একটি পবিত্র বৌদ্ধ মন্দির। মহাবোধির মন্দির কমপ্লেক্সের প্রবেশপথের ঠিক বিপরীতে অবস্থিত এটি বোধগয়ার অনেক মন্দিরের মধ্যে একটি। চীনা মন্দিরটি একটি দর্শনীয় বৌদ্ধ মন্দির যা 1945 সালে চীন সরকারের সহযোগিতায় চীনা বুদ্ধ ভিক্ষুকদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি 1997 সালে সংস্কার করা হয়েছিল। মন্দিরের স্থাপত্যটি সুন্দর ভারতীয় এবং চীনা নকশা সংমিশ্রণ। বিশেষ করে মন্দিরের বহির্ভাগ যা একটি চীনা মঠের মতো। মন্দিরে 200 বছরের পুরনো একটি বুদ্ধ মূর্তি রয়েছে যা চীন থেকে আনা হয়েছিল এবং একটি পবিত্র মন্দির হিসাবে স্থাপন করা হয়েছিল। মূল মন্দির ছাড়াও মন্দিরে ভগবান বুদ্ধের 3টি সুন্দর সোনার মূর্তি রয়েছে যা এই স্থানের প্রধান আকর্ষণ। মন্দিরের আরেকটি আকর্ষণ হলো আধ্যাত্মিকতা এবং জ্ঞান অর্জনের জন্য ভারতে ভ্রমণকারী চীনা ধর্মীয় পণ্ডিতদের দ্বারা আঁকা সমৃদ্ধ এবং বিস্তারিত ভ্রমণ কাহিনী। প্রতি বছর এখানে ভগবান বুদ্ধের জন্ম স্মরণে উদযাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হলো বুদ্ধ জয়ন্তী, যা সারা বিশ্ব থেকে হাজার হাজার ভিক্ষু এবং বুদ্ধের অনুসারীদের আকর্ষণ করে। Seching Tenni Darjeeling Nyajampa Buddhist Monastery 6টা থেকে 12টা, 2টো থেকে 6টা।
জয়শ্রী মহাবোধি বিহার, মহাবোধি মঠ, যা জয়শ্রী মহাবোধি বিহার নামে পরিচিত, একটি প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। এটি ভারতের বিহার রাজ্যের বোধগয়ায় অবস্থিত। রেল, সড়ক ও আকাশপথে এখানে যাতায়াত করা যায়। এটি ছিল ভারতের মহাবোধি সোসাইটির প্রথম কেন্দ্র, যা 1891 সালে শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু অনাগরিকা প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল ভারতে বিলুপ্ত বৌদ্ধ ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা। বৌদ্ধ ভিক্ষু অনাগরিকা বৌদ্ধ ধর্মের সমস্ত অনুসারীদের এই সত্য সম্পর্কে সচেতন করেছিলেন যে তাদের ধর্মীয় ঐতিহ্য পণ্ডিতদের দ্বারা দখল করা হচ্ছে। ভগবান বুদ্ধের 2550তম জন্মদিন উদযাপনের জন্য শাক্যমুনি বুদ্ধ এবং অরিহন্তাস সারিপুত্র এবং মোগল্লানের পবিত্র ধ্বংসাবশেষে তার মহামান্য 14তম দলাই লামা 2007 সালে ফেব্রুয়ারিতে এই জয়শ্রী মহাবোধি বিহারে স্থাপন করেছিলেন। এই কারণে এই মঠটিকে বৌদ্ধদের মধ্যে একটি তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। বিহারের বোধগয়ায় অবস্থিত তিব্বতী মন্দিরটি তিব্বতী ধর্মগ্রন্থ এবং অনেক বৌদ্ধ প্রতীক দিয়ে সজ্জিত একটি ধর্মীয় কেন্দ্র, যা নিজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে। মহাবোধি মন্দিরের কাছে অবস্থিত এই মন্দিরটি তার কিছু বিশেষ কারণে একটি ভিন্ন চিত্র খোদাই করেছে। এখানে একটি 10 মিটার উঁচু ধর্মচক্র রয়েছে, যা সোনালী এবং লাল রঙে আঁকা। মানুষের বিশ্বাস এই চক্রটি বাম থেকে ডানে 3 বার ঘোরালে একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পান। তিব্বতী মন্দিরে পরিবেশ বেশ শান্ত এবং মানুষ এখানে আধ্যাত্মিক সাধনাও করে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি, কারণ এখানে মৈত্রেয় বুদ্ধের একটি মূর্তি রয়েছে, যাকে সেখানকার ভিক্ষুরা ভগবান বুদ্ধের ভবিষ্যৎ অবতার বলে থাকেন।
মহাবোধি মন্দির কমপ্লেক্সটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। এই কমপ্লেক্সটি ভারতের বিহারের গয়া জেলার একটি শহর বোধগয়াতে অবস্থিত। মন্দির কমপ্লেক্সটিতে মহাবোধি মন্দির অবস্থিত, যা সেই স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ বোধিবৃক্ষের নিচে জ্ঞান অর্জন করেছিলেন। মহাবোধি মন্দির কমপ্লেক্সটি 4.86 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে একটি প্রধান মন্দির, বেশ কয়েকটি ছোট মন্দির এবং অন্যান্য স্থাপনা রয়েছে। প্রধান মন্দিরটি 52 মিটার উঁচু এবং একটি স্বতন্ত্র পিরামিড আকৃতির। এতে বুদ্ধের একটি মূর্তি, আরও বেশ কয়েকটি ছোট মূর্তি এবং কিছু ধ্বংসাবশেষ রয়েছে। মন্দির কমপ্লেক্সের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির মধ্যে রয়েছে বজ্রাসন বা হীরক সিংহাসন, যা সেই স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ জ্ঞান লাভের পর ধ্যান করেছিলেন, এবং বোধিবৃক্ষ, যা সেই মূল গাছের বংশধর যার নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। মহাবোধি মন্দির কমপ্লেক্সের দর্শনার্থীরা বিভিন্ন মন্দির এবং স্থাপনাগুলি ঘুরে দেখতে পারেন, প্রার্থনা ও ধ্যানে অংশগ্রহণ করতে পারেন এবং স্থানটির ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে আর সমস্ত কিছু জানতে পারেন। এখানে ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। সম্পূর্ণ ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা রেখে ঢুকতে হয়, তাই সমস্ত কিছু আপনাদের দেখাতে পারলাম না। এর পাশেই রয়েছে শ্রী জগন্নাথ মন্দির। বোধগয়ার মহাবোধি মন্দিরের উত্তরে 25 ফুট দূরে অবস্থিত জগন্নাথ মন্দিরটি বিহারের একটি বিখ্যাত ধর্মীয় স্থান। মূল মন্দিরে ভগবান কৃষ্ণ, বলরাম এবং দেবী সুভদ্রার বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। নবনির্মিত এই মন্দির কমপ্লেক্সে রাম জানকী মন্দিরও প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরের প্রধান ফটকটি দক্ষিণ দিকে অবস্থিত। এখানে একটি পিপল গাছ দেখা যায়, যা দীর্ঘদিন ধরে মন্দির প্রাঙ্গণে রয়েছে। প্রাচীন ঐতিহ্য অনুসারে জগন্নাথ মন্দিরে প্রতিদিন দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে দেবতার ভোগের পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত ভাত, ডাল, সবজি, পাঁপড় ইত্যাদি এবং শনিবার খিচুড়ি তৈরি করা হয়। প্রতি বছর জুন জুলাই মাসে উড়িষ্যার জগন্নাথ পুরী থেকে রথযাত্রা শুরু হওয়ার সাথে সাথে বোধগয়ার জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল রথযাত্রারও আয়োজন করা হয়। পারা যাচ্ছে না, তাই এটা ডাব খেলাম, শাঁসওয়ালা ডাব। ডাবওয়ালা দাদার কাছ থেকে 70 টাকা বলেছিল, 60 টাকা দিলাম। যাই হোক, খাই, খাবার না, জল আছে। এটা বুদ্ধ মন্দিরটি বোধগয়ায় অবস্থিত একটি থাই মন্দির। মন্দিরটি স্টেইনলেস স্টিলের বাইরের খোল এবং আয়না ব্যবহার করে একটি আলংকারিক মোজাইক নিয়ে আকর্ষণীয়। মন্দিরটি থাই মন্দিরের স্থাপত্য শৈলীর সাদৃশ্যপূর্ণ। মন্দিরের মূল মেঝে কাঠের তৈরি। মন্দিরের নিচে মার্বেল মেঝে ধ্যান কক্ষ রয়েছে, যা ভক্তদের ধ্যানের জন্য একটি নিখুঁত পরিবেশ প্রদান করে। মন্দিরটি সাদা সিমেন্ট, কাদামাটি এবং ইপক্সি মিশ্রণ থেকে তৈরি। অসংখ্য হস্তনির্মিত ভাস্কর্য দিয়ে সজ্জিত। এর স্বতন্ত্র স্থাপত্য এবং ভগবান বুদ্ধ মূর্তির সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়। সন্ধ্যায় মন্দিরে আলোকসজ্জা এটিকে অনন্য অনেক মন্দিরের মধ্যে আলাদা করে। মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই যতখানি সম্ভব ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সুযোগ মতো গেলে অবশ্যই চেষ্টা করবেন এই মন্দির দর্শন করার জন্য। দেবী সবুজ তারার 8 ফুট উঁচু মূর্তি দুঃখ থেকে মুক্তি দেয় মা তারা মন্দির। তারা দেবী মন্দির ট্রাস্টের সভাপতি নভকোচিন বলেন, এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সঙ্গমস্থল। হিন্দু ধর্মে তারা দেবীকে শক্তি হিসাবে এবং বৌদ্ধ ধর্মে তারা দেবীকে করুণা হিসাবে পূজা করা হয়। বোধগয়ায় অবস্থিত বৌদ্ধ মন্দিরে তারা দেবী মন্দির অবস্থিত, যা শক্তি ও শান্তির প্রতীক। এই মন্দিরটি 44 ফুট উঁচু। এর শীর্ষে বৌদ্ধ সবুজ তারা দেবীর 18 ফুট উঁচু একটি মূর্তি স্থাপিত আছে। এটি বোধগয়ার একমাত্র মন্দির যেখানে তারা দেবীর মোট 21টি মূর্তি রয়েছে। বোধগয়ায় সবুজ তারা দেবী মন্দিরে, যার মধ্যে নিচতলায় এবং তৃতীয় তলা পর্যন্ত রয়েছে। মন্দিরের উপরে বাংলার তন্তু দিয়ে তৈরি 18 ফুট উঁচু সবুজ তারা দেবীর মূর্তি রয়েছে। মন্দিরের চূড়ায় স্থাপিত এই মূর্তিটি 3 কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান। মন্দিরের গর্ভগৃহে ভগবান বুদ্ধের একটি মূর্তি রয়েছে। এই মন্দিরটি তান্ত্রিক মণ্ডল চক্র সম্ভারের উপর ভিত্তি করে তৈরি। মন্দির ট্রাস্টের সভাপতি নভকেচিন বলেন, এই মন্দিরটি ডুক জেতোয়ান চ্যারিটেবল ট্রাস্টের অধীনে নির্মিত হয়েছিল। এটি তিব্বতী আধ্যাত্মিক গুরু একাদশ রিনপোচে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সঙ্গমস্থল। হিন্দু ধর্মে তারা দেবীকে শক্তি হিসাবে এবং বৌদ্ধ ধর্মে তারা দেবীকে করুণা হিসাবে পুজো করা হয়। বোধগয়ার মহাবোধি মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি 2019 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু 2020 সালের 1 জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। দেশ বিদেশের ভক্ত এবং পর্যটকরা এই মন্দিরটি দেখতে আসেন।
তারাদেবী মন্দির হলো জ্ঞানের ভূমিতে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির, যা শক্তি এবং শান্তির প্রতীক। এই মন্দিরটি 44 ফুট উঁচু এবং এর শীর্ষে বৌদ্ধ সবুজ তারাদেবীর 18 ফুট উঁচু মূর্তি রয়েছে। দেশ বিদেশ থেকে ভক্তরা বুদ্ধগয়া আসেন 21 জন তারাদেবীর অনন্য মূর্তি ও মন্দির দেখতে। বোধগয়া সবুজ তারাদেবী মন্দির নিচতলা সহ 3 তলা পর্যন্ত তারাদেবীর 21টি মূর্তি রয়েছে। গয়ায় নির্মিত হয়েছে ভারতের বৃহত্তম ভগবান বুদ্ধের শুয়ে থাকা মূর্তি, যেটাকে মহাপরিনির্বাণ মুদ্রা বলা হয়। এই মূর্তিটি বিশ্বের 4র্থ বৃহত্তম শুয়ে থাকা মূর্তি। বোধগয়ার আমোয়ান থোকারে এটি স্থাপন করা হচ্ছে। বুদ্ধ আন্তর্জাতিক কল্যাণ মিশন দ্বারা নির্মিত মূর্তিটি 100 ফুট লম্বা এবং 30 ফুট উঁচু হয়েছে। মূর্তিতে ভগবান বুদ্ধ ঘুমের ভঙ্গিতে রয়েছেন। বিশাল এই মূর্তির নির্মাণ কাজ 2019 সালে শুরু হয়েছিল। কলকাতার ভাস্কররা ফাইবার গ্লাস দিয়ে এটি তৈরি করেছেন। বুদ্ধ আন্তর্জাতিক কল্যাণ মিশনের প্রতিষ্ঠাতা সচিব ভান্তে আর্যপাল ভিক্ষু বলেন, ভগবান বুদ্ধের মূর্তিটি মহাপরিনির্বাণ মুদ্রায় অবস্থিত, যার বৌদ্ধ ধর্মে অত্যন্ত গুরুত্ব রয়েছে। মহাপরিনির্বাণের আগে ভগবান বুদ্ধ এই ভঙ্গিতে তার শিষ্যদের ধর্ম প্রচার করেছিলেন। মূর্তিটি সম্পূর্ণ স্থাপন হয়ে যাওয়ার পর বৌদ্ধ ভক্ত, বিদেশি এবং দেশীয় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলকাতার কমপক্ষে 20 জন শিল্পী এই মূর্তি প্রস্তুত করার কাজে সহযোগিতা করেছেন। দাইজকীয় বৌদ্ধ মন্দিরের সচিব ভেনেজুয়েলা কিরণ লামা বলেন, বুদ্ধগয়া ব্লকের নতুন অফিসের পিছনে আমোয়ান থোকারে অবস্থিত বুদ্ধ আন্তর্জাতিক কল্যাণ মিশনের প্রাঙ্গণে স্থাপিত এই হেলান দেওয়া বুদ্ধ মূর্তিটি বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী নগরীতে আগত তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ হয়ে উঠেছে। 2023 সালে ফেব্রুয়ারি থেকে ভক্তদের দর্শনের জন্য ভগবান বুদ্ধের এই বিশাল মূর্তিটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গৌতম বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত 4টি প্রধান তীর্থস্থানের মধ্যে বোধগয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য 3টি হল কুশীনগর, লুম্বিনী এবং সারনাথ। ঈশ্বরের অনুগ্রহে ইতিপূর্বে সারনাথও আমরা দর্শন করেছি। সারনাথ সম্পর্কিত সমস্ত তথ্য সহ প্রতিবেদন প্রকাশ করেছি আমার বেনারস ফোল্ডারে। আপনারা চাইলে প্লে লিস্টে বেনারস ফোল্ডারে গিয়ে সেই সম্পূর্ণ প্রতিবেদন দেখতে পারেন। ভবিষ্যতে লুম্বিনী এবং কুশীনগর যদি দর্শন করতে পারি, সেই প্রতিবেদনও আপনাদের কাছে প্রকাশ করব। বোধগয়ায় অবস্থিত বার্মিজ বিহার মঠের ইতিহাস মায়ানমার এবং ভারতের বৌদ্ধ ধর্মের মধ্যে দীর্ঘস্থায়ী সংযোগের উপর নিহিত। বিশেষ করে মহাবোধি মন্দির, যা বুদ্ধের জ্ঞানার্জনের স্থান। মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান এবং সন্ন্যাসী ও রাজা সহ বার্মিজ তীর্থযাত্রীরা এর ইতিহাস এবং রক্ষণাবেক্ষণে ভূমিকা পালন করেছেন। 19বিংশ শতাব্দীর আগেও বার্মিজ তীর্থযাত্রীরা বোধিবৃক্ষ এবং মহাবোধি মন্দিরের প্রতি শ্রদ্ধা জানাতে বোধগয়াতে যেতেন। 1874 সালে বার্মার রাজা মিন্ডনমিন, যিনি বার্মার অন্যতম শ্রেষ্ঠ আধুনিক রাজা হিসাবে স্বীকৃত, বোধিবৃক্ষের জন্য উপহার নিয়ে ভারতে একটি প্রতিনিধি দল পাঠান, যা 2 অঞ্চলের মধ্যে দৃঢ় আধ্যাত্মিক সংযোগ প্রদর্শন করে। 19 শতকে বার্মিজ রাজারা ব্রিটিশদের সাথে মিলে মন্দিরে মেরামত ও সংস্কারের কাজ শুরু করেন, যা এই পবিত্র স্থানটি সংরক্ষণের যৌথ স্বার্থের কথা তুলে ধরে। বোধগয়ায় মহাবোধি মন্দিরের কাছে নির্মিত বর্মি বিহার মঠটি বার্মিজ স্থাপত্যের একটি বিশিষ্ট উদাহরণ। এতে একটি বুদ্ধ ধ্যান হল, একটি গ্রন্থাগার এবং একটি অতিথিশালা রয়েছে, যা ঐতিহ্যবাহী বার্মিজ শৈলীর প্রতিফলন ঘটায়। 1970-এর দশকে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বার্মিজ ভান্তে মঠটির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পশ্চিমা আধ্যাত্মিক সাধক এবং ভ্রমণকারীদের স্বাগত জানিয়েছিলেন। তিনি 1998 সালে ভিক্ষুণী অধিবেশনের জন্য একজন আচার্যা হিসাবেও কাজ করেছিলেন, যাকে বলা হয় আধ্যাত্মিক শিক্ষক, যা বৌদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
বুদ্ধগয়া বিশ্বব্যাপী বৌদ্ধদের জন্য একটি প্রধান তীর্থস্থান হিসেবে রয়ে গেছে, যার মধ্যে মায়ানমারের বৌদ্ধরাও রয়েছেন। বার্মিজ বিহার মঠটি এখনো একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মিয়ানমার এবং বৌদ্ধ ধর্মের জন্মস্থানের মধ্যে স্থায়ী সংযোগ প্রদর্শন করে। গয়ার কাছে বক্রোর গ্রামে সুজাতা মন্দিরটি সেই মহিলার স্মরণে নির্মিত যিনি গৌতম বুদ্ধকে দুধ এবং ভাতের ক্ষীর উৎসর্গ করেছিলেন, যাকে আমরা পায়েস বা পরমান্ন বলে থাকি, যা তার উপবাসের অবসান ঘটিয়ে তাকে জ্ঞান অর্জনে সাহায্য করেছিল। মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এবং এর নির্মাণকাল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর বলে মনে করা হয়। মন্দিরটি সুজাতার নামে উৎসর্গীকৃত একজন গ্রাম্য মহিলা, যিনি বুদ্ধের উপবাস ও তপস্যার পর তাকে খাবার উৎসর্গ করেছিলেন। এই দয়ার কাজটি বুদ্ধের জ্ঞানার্জনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা প্রমাণিত হয় যে মন্দিরটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে নির্মিত হয়েছিল। মন্দিরটি মূলত অশোকের একটি স্তম্ভ দিয়ে সজ্জিত ছিল, যা পরে বোধগয়াতে স্থানান্তরিত করা হয়। প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালিত হয়েছে, যেখানে মন্দিরের ইতিহাস সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদানকারী শিলালিপি এবং নিদর্শনগুলি প্রকাশিত হয়েছে। 8ম থেকে 9ম শতাব্দীর একটি শিলালিপিতে দেবপাল রাজস্ব সুজাতা গৃহ উল্লেখ রয়েছে, যা থেকে বোঝা যায় যে মন্দিরটি সম্ভবত পাল ও রাজবংশের রাজা দেবপাল দ্বারা সংস্কার করা হয়েছিল। সুজাতা মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান এবং শ্রদ্ধার স্থান হিসাবে এখনো বিদ্যমান। মোটামুটি দেখা হলো 2-3টে স্পট বাদ দিলাম, কিন্তু এত রোদ্দুর পারা যাচ্ছে না, মন্দিরের ভেতর খালি খালি পায়ে যেতে হচ্ছে। এখন যাচ্ছি সেই অটো স্ট্যান্ডের দিকে, আবার ওখান থেকে 2টো অটো চেঞ্জ করে আমি যেখানে রয়েছি সেখানে যাব। যাই হোক, মোটামুটি একটু ঠিকই আছে। গরম খুব কষ্ট, গরমটা আপনারা অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন শীতের সামনে বেরোবো। আমার তো কাজের জন্য বেরোতেই হয়, সেই জন্য আমি এসেছি। 45 অনেকগুলো দিয়েছে, 150 টাকার কথা হচ্ছে, 151 টাকা দিয়েছি। তাছাড়া আমি যাকে চোখে খাইয়েছি, দাম খাওয়ালাম, চা খাওয়া তো খাওয়ার খেয়েছি। মোটামুটি দেখা গেল আমার মোটামুটি যাওয়ার জন্য পরে টাকা দিতে গেলে আমার 250 টাকার মতো খরচা হবে। তাও ঠিক আছে, বাচ্চা ছেলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে যাচ্ছি শিকারিয়া মোড়, সেখান থেকে আবার 10 টাকা দিয়ে যাবো। এই সারাদিন ঘুরে টুরে এখন এলাম, কোথাও ভাত ভাত দিলাম না, বিরিয়ানি রয়েছে, শনিবার খাবো না, তাই 2টো দই নিলাম, একটু আলাদা করে রাইস নিয়ে নিলাম 30 টাকা মতো, আর একটু গ্রেপ নিয়ে নিলাম, আঙুর, সব মিলিয়ে ওই 70 টাকা মতো খরচা হলো। চিনি তো আছে, সব মিলিয়ে দই ভাতই খেয়ে নেবো আজকে। যাই হোক, এই একটা ব্লগ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে একটা ব্লগ তৈরি হয়। আপনার টাইমলি দেখুন,
দেখে কমেন্টস করুন। আজকে বুদ্ধগয়া ভালোই ঘোরা হয়েছে, সমস্ত পর্ব নিয়ে আসছি। খাবার ভালো পেলাম না, আজকে স্যাটারডে শনিবার, আমি নিরামিষ খাই, যা পাচ্ছি সব ননভেজ। হ্যাঁ, ননভেজ খাওয়ার ইচ্ছা নেই, তাই 30 টাকার ভাত কিনে নিয়ে এসেছি, প্লেন রাইস, 30 টাকার রাইস, আর তার সঙ্গে দুটো দই, মিষ্টি দই, আর চিনি তো আমার কাছে থাকে। আর ওখানে আঙুর নিয়ে এসেছি, আঙুর ভিজিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের খাবার। যাই হোক, এইভাবেই চলুক। কত কষ্ট করে ব্লগ করতে হয় দেখুন, আপনারা সাপোর্ট না করলে দই একদম খেতে পারি না, তাই একটা দই ঢেলে দিলাম। মিষ্টি দই এনেছি কিন্তু পাতলা টলটল করছে, তার সাথে ভাতে দিলাম আর তার সঙ্গে চিনি দিলাম। এটা খাবো, আরও ভাত আছে ওখানে, দরকার হলে ওই দইটা দিয়ে খাবো যতখানি পারবো, আর তারপর তো আঙুর খাবোই। অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দিন। ভবিষ্যতে যারা দেখতে যাবেন তাদের যাতে সুবিধা হয় এরকম ভাবে দেখতে পারেন। আশা করি সমস্ত কিছু আপনাদের জানাতে পেরেছি। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তি থাকুন। ধন্যবাদ।